পিডিএফ দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের একটা বইয়ের নাম হচ্ছে লিনেন ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক। হ্যাঁ, ওই ব্ল্যাঙ্কের বইয়ের এটা চ্যাপ্টার 2, যেটা এখন বলবো এটা চ্যাপ্টার 1 আর 2 এর সমষ্টি আর কি এই স্লাইডটা আছে। তো আসলে আমি যখন যে অঙ্কগুলো করাবো অঙ্কের মধ্যে তো চ্যাপ্টারের সিরিয়াল নাম্বার থাকবেই, সেটা দেখে তো বের করতে পারবা। আর পাশাপাশি দেখা যাবে একটা স্লাইড বা এক সেট স্লাইডের মধ্যে 2-3টা চ্যাপ্টারও অনেক সময় একসাথে হতে পারে। আবার এমনও হতে পারে যে একটা চ্যাপ্টার 2-3টা স্লাইড, মানে অংশ অংশ করে স্লাইড, এরকমও হতে পারে। তো ওইটা নিয়ে আসলে খুব বেশি সমস্যা নেই, স্লাইড গুলো সব পেয়ে যাবা আর পাশাপাশি বইও পেয়ে যাবা। তোমরা জাস্ট ওইভাবে রেকর্ডিং গুলা দেখে দেখে বুঝা জিনিসগুলো বুঝলেই হবে। হ্যাঁ, তো আমাদের আজকে ইঞ্জিনিয়ারিং ইকোনমির মানে একবারে ইন্ট্রোডাক্টরি ক্লাস, যে আসলে ইঞ্জিনিয়ারিং ইকোনমি বলতে কি বোঝায় বা কোথায় আমরা এটা কাজে লাগাই, সেটা আমরা মানে রিভিউ ক্লাসে বা প্রথম ক্লাসে যেটা মানে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসে টুকটাক বলেছিলাম, সেটা আজকে আরো বেশি আমরা আলোচনা করব। তো এখানে একটা জাস্ট টার্ম দেখতে পাচ্ছি কিনা, টাইম ভ্যালু অফ মানি। জি গত স্যার। ক্লাসে আমরা টাইম ভ্যালু অফ মানি নিয়ে অল্প একটা ছোট একটা উদাহরণ দিয়েছিলাম, কারো কি মনে আছে? ছোট্ট একটা উদাহরণের মতো দিয়েছিলাম যে টাইম ভ্যালু অফ মানি জিনিসটা কি বা কখন কি কাজে লাগে সেটা। স্যার যে শায়েস্তা খার যে উদাহরণটা হ্যাঁ, দিয়েছিলেন। একটু গুছাই বলো, ওটা না হয় একটা ফান করে একটা জি এক্সাম্পল স্যার। দিলাম, তুমি এটা মানে ওটাকে স্যার যখন সহজ ভাষায় 2-3 লাইনে বলো। হ্যাঁ, মানে স্যার যদি স্যার ধরেন আগামী 5 বছর পর এই সমপরিমাণ অর্থের মূল্য যে স্যার পরিবর্তন হতে পারে, হুম, এটা এই বিষয়টা আর কি। যেমন এখন স্যার 100 টাকার যে মূল্য, সেইটা কিন্তু হচ্ছে আগামী 10 বছর পরে গিয়ে তার মূল্যটা সাধারণ হিসাবে আর কি কমে যেতে পারে, সেটা হয়তো হ্যাঁ, বা 50 টাকা বা এরকম হয়ে যেতে পারে। এটাই আর কি টাইম ভ্যালু অফ মানি। এটা নিয়ারলি ঠিক আছে। আর কেউ বলবা আরো গুছায়? ওটা অত গুছানো হয়নি আমার কাছে মনে হচ্ছে, আরো গুছায় বলা যায়। কে বলবে? আলিনুর বলো তো, নাকি ও ছিলাই না লাস্ট ক্লাসে? হ্যাঁ, আলিনুর বলো। অ্যাকচুয়ালি টাকা স্যার মানে এই জিনিসটা সবসময় মানে ব্যবহার করা উচিত এরকম ভাবে, কারণ এই টাকার মানটা সব কমতে থাকে। একটা সময় কি হয় যে আহ, মানে যে টাকা যদি ব্যবহার না করে ওই টাকাটা মানে ব্যবহার না করে ওই টাকার মানটা কমে আসবে, কিন্তু আচ্ছা ওই টাকা একটা সময় যে মানটা থাকবে সেই 10 বছর বা 20 বছর পর ওই মানটা থাকবে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে কথা। আসলে জিনিসটা কি, যেমন একটা ছোট উদাহরণ দেয় আমাদের জীবন থেকেই বলি, যে আমি যখন ছোট ছিলাম তখন ঈদের বকশিস 10 টাকা দিলেও, বা একবার যখন ছোট ছিলাম 2 টাকার নোট দিলেও খুশি হয়ে যেতাম। জি স্যার। ঠিক আছে, জি কিন্তু স্যার। বর্তমান আমাদের ক্ষেত্রে 10 টাকা ছিল স্যার। হ্যাঁ, আর আমার মনে আছে আমাদের একবারে ছোটবেলায় ঈদের সময় 2 টাকার চকচকে 2টা নোট দিছে ঈদের দিন, আমি বিশাল খুশি। তো ঈদ বকশিসের ব্যাপারে আমার এরকম হয়েছে যে আমি হয়তো বা ওই ঈদে কত 132 টাকা বা এরকম টাকা পাইছি, আমি বিশাল খুশি। এখন ওই 132 টাকা যদি এখন আমি আজকের দিনের কথা চিন্তা করি, তাহলে আজকের দিনে মানে এভরিডে আমার পকেট মানি বা খরচ কিন্তু 132 টাকা থেকে অনেক বেশি। এবং আমার পরিষ্কার মনে আছে আমি একবার ঈদের বকশিসের টাকা দিয়ে 132 টাকা বা ওরকম টাকা দিয়ে ক্রিকেট ব্যাট বল অনেক কিছু কিনতে পারছিলাম, কিন্তু সেটা এখন নিয়ারলি ইম্পসিবল। তাই না? একটা নর্মাল ক্রিকেট ব্যাটও যদি তুমি বলো সেটার দামও কিন্তু 300-400 টাকা 500 টাকার নিচে মোটামুটি মানের ব্যাট পাবা না। পাবা 100 টাকায় ব্যাট পাওয়া যাবে? পাওয়া না যাবে না। না। স্যার। তাহলে এটা ছোট কথা হচ্ছে কেন স্বাস্থ্যখানার ধানের ওজনের মতো, ধানের মনের মতো, ধানের মন 2 টাকার বর্তমানে 19,000 টাকা মানে পড়তেছে। এরকমই ব্যাপারটা হয় আসলে কি, সময়ের সাথে সাথে টাকার বাইং ক্যাপাবিলিটি, বাইং পাওয়ার কমে যায়। টাকা আগে যেরকম কিনতে পারতো সেই ক্ষমতাটা কমিয়ে ফেলে। হ্যাঁ, আমি যখন এই কোর্সটা পড়ি আমাদের যে স্যার ছিলেন উনি অনেক বয়স্ক টিচার, উনি একটা ফান করে উনার একটা লাইফের কথা বলেছিলেন, সেটা হচ্ছে এরকম, ওটাই আমি সরাসরি কোট করে বলছি, যে উনি বলছিলেন আমি যখন এই ভার্সিটিতে জয়েন করি তখন আমার বেতন ছিল 270 টাকা। কত ছিল? 270 টাকা। তো বলতেছে যে তোমরা যদি এখন আমাদের এই ভার্সিটিতে জয়েন করো, মানে কয়দিন পরে যারা জয়েন করবে অনেকেই তো জয়েন করে, তাদের সরকারি বেতন হবে 40,000 টাকার কাছাকাছি। এখন তুমি 270 টাকা দেখে ভোট করে মনে করছো এই 270 টাকা তো কিছুই হবে না, কিন্তু আসলে ওই সময় 270 টাকার যে ভ্যালুটা
মানে সেটা দিয়েও কিন্তু সে নিজে চলাফেরা করতে পারতো, তার ওভারঅল যা যা ছিল সবই করতে পারতো। আর এখন সেই 40,000 টাকার ভ্যালুটা কিন্তু একই, সেও কিন্তু মোটামুটি সরকারি চাকরি যেহেতু মানে স্যালারি স্ল্যাব গুলোতে এরকমই, তো সে একই ভ্যালু। এই জন্যই আসলে সময়ের সাথে টাকার বাইং পাওয়ার কমে যায়। এই বাইং পাওয়ারটাকে আমরা ব্যালেন্স করার জন্য আমরা কিছু এরপরে ইন্টারেস্টকে ইম্প্যাক্ট ফেলাই, ইন্টারেস্ট ইফেক্ট দেই আমরা। এই যে ইন্টারেস্ট ইফেক্ট, সেই ইন্টারেস্টটাকে কিভাবে ডিল করা হয় বা সেটাকে আমরা কিভাবে ফাইনালাইজ করে ডিজাইন করি, সেটা আমরা ইঞ্জিনিয়ারিং ইকোনমিতে শিখবো। আর আমাদের ইনিশিয়াল যে কনসেপ্টটা আমি মনে রাখতে হবে, এই স্লাইডটা যখন শেষ হবে, এই স্লাইডটা নিয়ারলি 60+ স্লাইড আছে এর ভিতরে, এই জাস্ট প্রেজেন্টেশনটা একটু কম বেশ, তো আবার বাড়াই কমা অনেক সময় স্লাইড দুটা অঙ্ক অ্যাড করি, এটা হয়। তো এই চ্যাপ্টারটা যদি তোমার যখন শেষ হবে, তখন তোমার মনে রাখতে হবে তোমার তোমার ইন্ডিয়ান ইকোনমির ফাউন্ডেশন তৈরি হয়ে গেছে। কারো যদি এই চ্যাপ্টারে গলদ থাকে, মানে কোনো ঝামেলা থাকে, তার মানে বুঝবো ফাউন্ডেশন নড়বড়ে কোর্সে ফেল হওয়াটা অসম্ভব না। তার মানে বুঝতে পারছি টাইম ভ্যালু অফ মানি কনসেপ্টটা বোঝাটা কত ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা বোঝা। আমি কি বোঝাতে পারলাম? এই জন্য খুব মানে যদি কোনো একটা পোর্শন না বুঝি সাথে সাথে প্রশ্ন করতে, আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তোমরা এটা জানোই, আমি কোশ্চেন খুব একসেপ্ট করতে পছন্দ করি। যে কোনো ইস্যু, যে কোনো ধরনের ইয়ে হলে আমি কিন্তু কোনো সমস্যা নেই আমার পক্ষ থেকে। ঠিক আছে, তো এটুকু কি বুঝতে পারলাম আমরা? মনে হয় আজকে বলবি না তোরা যে স্যার? ওকে ওকে স্যার। হ্যালো, শুনতে পাচ্ছি? জি স্যার, শুনতে জি পাচ্ছি স্যার। আমি স্যার। মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, পরে আমি খেয়াল করেছি। আসলে আমি কতদূর পর্যন্ত বলেছিলাম, লাস্ট শুনেছিলা কি কথা একটু বলো তো। স্যার ফেল হওয়ার সম্ভাবনা আছে স্যার। আচ্ছা, ফেল হওয়ার সম্ভাবনা আছে। আসলে এটা সত্যি খুবই রিস্কি একটা চ্যাপ্টার পড়ছি। এই চ্যাপ্টারটা যদি ঠিক মতো না বুঝি, কোনো কিছুই বুঝতে পারবো না। এটা একবারে ফাউন্ডেশন, প্রিলিমিনারি স্টেজ। এইটা যদি বুঝতে পারি, আমাদের সামনে সব চ্যাপ্টার গুলাই কাজে লাগবে। এখানে যেটা ছোট ছোট অঙ্ক আকারে করাবো, মানে সেটা হয়তো বা কি বলা যায় 1 লাইনের 2 লাইনের, সেটাকেই পরে 10টা এরকম ছোট ছোট অঙ্ককে একটা বড় অঙ্ক বা বড় একটা প্রজেক্টকে ডিল করতে আমার কাজে লাগবে। এই জন্য এই চ্যাপ্টারটা একটু ভালো করে বুঝতে হবে। তো এখানে ইঞ্জিনিয়ারিং ইকোনমি নিয়ে বলা আছে, এটা আসলে কি করে আমাদের একটা নতুন একটা কোনো একটা প্রজেক্টের ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে কস্টিং কেমন হবে সেটা এস্টিমেশন করতে সাহায্য করে, সেটা ইভালুয়েট করতে সাহায্য করে। আসলে এই প্রজেক্টটা আমাদের ফাইনান্সিয়ালি বেনিফিটেড করবে কিনা। দেখো, এক্সপেক্টেড ইকোনমিক আউটকাম, আউটকাম মানে কি, যে ভালো কিছু পাওয়া, টাকা পয়সা লেনদেনের ব্যাপারে ভালো কিছু পাওয়া, এবং অল্টারনেটিভ ডিজাইনের মধ্যে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যে তোমার কাছে 4টা টাইপের ডিজাইন আছে, এখন কোন ডিজাইনটা তোমার জন্য ভালো হবে বলো তো। জাস্ট থিওরিক্যালি যদি চিন্তা করি, 4টা প্রজেক্টে আমি কাজ করতে পারি, কোন প্রজেক্ট আমার জন্য ভালো হবে সবচেয়ে বেশি, যদি টাকার দিক দিয়ে চিন্তা করি। মোস্ট ইকোনমিক্যাল আর কি যেটা হবে। না না, যেই, হ্যাঁ এইভাবে, হ্যাঁ ঠিকই আছে কথা, যেই প্রজেক্টটাতে আমাদের লাভ সবচেয়ে বেশি হবে অথবা লস সবচেয়ে কম হবে, নাকি? জি স্যার। মানে লস মানে খরচ, যদি বলি খরচ, একটা প্রজেক্টে আমার 4টা প্রজেক্ট আছে, একটা প্রজেক্টে আমার খরচ হলো 2,000 টাকা 5 বছরে, আরেকটা প্রজেক্টে খরচ হলো 5,000 টাকা 5 বছরে, আরেকটা প্রজেক্টে আমার খরচ হলো 3,000 টাকা 5 বছরে, আরেকটা প্রজেক্ট হলো 10,000 টাকা 5 বছরে। তাহলে কোনটা ভালো? খরচ যেটা সবচেয়ে কম হবে সেটা ভালো। আমি কি বোঝাতে সেম পারলাম? কোয়ালিটির হ্যাঁ, সেম কোয়ালিটি। কোয়ালিটি বা স্যার সবকিছু আমার আসলে রিকোয়ারমেন্টকে ফুলফিল করে ফেলবে। মানে আচ্ছা। জিনিসটা কি স্যার এরকম যে অনেকগুলো তো আবার লাভও তো বেশি আসবে, হয়তো বা আমি না না না, ইনভেস্ট বেশি করবো, সবকিছু, লাভ। সব লাভ ক্ষতি সব হিসাব করে ফাইনালি টাকা পয়সার হিসাব করতে হবে সবকিছু। হ্যাঁ, সব তাহলে স্যার ধরনের সব সুবিধা হিসাব করে আমরা ওটাকে নিয়ে আসবো, শুধু একটা দুইটা না। হ্যাঁ, সবকিছুকে অ্যানালাইজ করে আমরা ফাইনালাইজ করব। তো আমরা কি বুঝতে পারছি যে আসলে আমরা চেষ্টা করব এরকম কোন প্রজেক্ট, যেই প্রজেক্টে আমার খরচ সবচেয়ে কম হবে আর লাভ সবচেয়ে কি হবে, বেশি হবে। মানে আয় বেশি বেশি হবে হবে আর স্যার। ব্যয় কম হবে। এটা তো একবারে কমন জিনিস, এটা কিন্তু বোঝার জন্য ইঞ্জিনিয়ারিং ইকোনমি বা ইঞ্জিনিয়ারিং পড়া লাগে না। সবাই এটা বুঝে যে কম টাকা যেটা মানে লস যেটাই কম সেটা ভালো, আমার যেহেতু কাজটা করতেই হবে, তাই না?
তো যেমন ঢাকা থেকে তুমি চট্টগ্রাম যাবা, তোমার যাওয়ার জন্য অনেকগুলো মেথড আছে। এখন তোমারও প্যারামিটারের উপর বেস করেই কিন্তু তুমি সিদ্ধান্ত নিবা যে আসলে তোমার জন্য কোনটা ভালো হবে। এই ইঞ্জিনিয়ারিং ইকোনমি আমাদের আসলে কি করে, একটা ম্যাথমেটিক্যাল টেকনিককে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, যেটা ইকোনমিক ইভ্যালুয়েশনকে অনেক সিম্পলিফাই করে দেয় এবং সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে খুব সহজে। ঠিক আছে, একটা ম্যাথমেটিক্যাল টেকনিক। আমরা এই পুরো চ্যাপ্টারের মধ্যে মানে পুরো সিলেবাসের মধ্যে অসংখ্য ম্যাথ আছে, ম্যাথের কোনো শেষ নাই। এবং তোমরা ডেফিনেটলি কি করো, ম্যাথ পছন্দ করো, তাই না? তো এটা সব আছে। এই যে একটু আগে যে এই টার্মটা বললাম, দেখো এই টার্মটা এখানে লেখা আছে। এটা এমন একটা মেথডকে ডিসিশন নিতে সাহায্য করে যেটা কি কস্টটাকে মিনিমাইজ করে আর ম্যাক্সিমাইজ কি করে, আমাদের প্রফিট যেটাকে আমাকে ম্যাক্সিমাইজ করবে, মানে বেনিফিট। বেনিফিট মানে তো একটা প্রফিটের মতো ব্যাপার, তাই না? বা আর্নিং বা যেটাই বলি, কস্টকে কমের ব্যাপারে চিন্তা করবে, মিনিমাইজ করবে বেনিফিট। আমরা যখন ইন্ট্রোডাকশন টু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম, তখনও কিন্তু ইন্ট্রোডাকশন টু আইর যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর যে কনসেপ্টটা পড়েছিলাম, ওখানেও কিন্তু এই কথা বলা হয়েছিল যে খরচ কমাতে হবে, বেনিফিট কি করতে হবে, বাড়াতে হবে। এই জিনিসটাই কিন্তু আমরা এখানে ম্যাথমেটিক্যাল ভাবে এইটাকে আমরা ফিজিবিলিটি অ্যানালাইসিস করার চেষ্টা করব এই সাবজেক্টটাতে। তো ইকোনমি এটা খুব বেশি বলছি না, বইয়ের মধ্যে অনেক কিছু আছে, পড়বা। তো আসলে এটা খুব বড় ফ্যাক্ট আছে কি, টাকা আমাদের টাকা বাড়াই, খুব সহজ, এটা কমন কথা। টাকা আমি ইনভেস্ট করছি, কোন জায়গা থেকে ধার নিচ্ছি, তারপরে সেটা সার্টেন টাইমের পরে আবার টাকাটা আমি ফেরত পাচ্ছি, তাই না? যেমন মনে করো তোমার কাছে এখন 1 কোটি টাকা আছে, আমার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, তোমাদের মধ্যে একজন আছে কনস্ট্রাকশনে বিজনেস করে, তাদের ফ্যামিলি বিজনেস আছে, কে জানো? স্যার আমি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে শাওন, রাইট। হ্যাঁ, শাওনদের হচ্ছে কনস্ট্রাকশনের বিজনেস আছে। এখন ওদের যে কনসেপ্টটা, ওরাও কিভাবে করে আমি জানি না, তবে আমি ধারণা করছি, ধারণাটা এরকম যে ওদের হয়তো 10 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিল, নিয়ে সে 4টা জায়গা জমি হয়তো বা তারা যেভাবে ইয়েস নাই, পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে অ্যাপার্টমেন্ট তৈরি করলো। ওই জমিটাকে সে আবার কি করলো, জমি অ্যাপার্টমেন্ট গুলা বিক্রি করলো, করে আবার সে একটা লাভ তৈরি করলো। ব্যাপারটা এরকমই হয় কিনা শাওন? জি স্যার। হ্যাঁ। এখন এই যে ওরা লোন নিচ্ছে, লোনের টাকাটাও কিন্তু ওদের ব্যাংকে আবার ফেরত দেওয়া লাগবে, কোনো ব্যাপার আছে। আবার পাশাপাশি নিজের কিছু পকেটের ক্যাপিটাল থাকতে পারে, তাই না? আবার পাশাপাশি ওই যে যখন আমি অ্যাপার্টমেন্ট বিক্রি করব, কেউ হয়তো বা একবারে ফুল টাকা দিয়েই অ্যাপার্টমেন্ট কিনে নিল, কেউ আবার কি বলবে প্রতি মাসে মাসে বা প্রতি বছরে একটা সার্টেন টাকা দিবে, এমন হয় না? যে কিস্তি, প্রথম মাসে 25,000, পরের মাসে 25,000, এভাবে কিস্তি তৈরি করে। এই যে কিস্তি বা এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু সবগুলো কি টাকার ট্রানজেকশন হচ্ছে না? এই টাকার ট্রানজেকশনটাকে আমরা ফাইন্যান্সিয়ালি অ্যানালাইসিস করে দেখবো যে এই প্রজেক্টটা আসলে কি লাভের মুখ দেখবে কি দেখবে না। আমি জানি না, শাওন আসলে চিন্তা করে হয়তোবা যে আমি 12 লাখ টাকা, 12 কোটি টাকার ইনভেস্ট করলাম, 1 কোটি টাকা বেশি পাইলে আমার লাভ, এইটা চিন্তা করে। কিন্তু আসলেই ওই সময় টাকার বাইং ক্যাপাবিলিটি কি হয় বা কতদূর কি থাকে, সেটাও কিন্তু ইন্টারেস্ট রেটের উপর বেস করে অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিতে হবে। আমি কি বোঝাতে পারলাম? কারণ সবসময় কিন্তু সংখ্যা বেড়ে যাওয়া মানেই বেশি, এরকমটা না। আচ্ছা, এখানে আরো একটা ব্যাপার আছে, যে আমাদের শরিয়ার হুকুম অনুযায়ী কিন্তু ইন্টারেস্টের লেনদেন বা এগুলা কিন্তু নিষেধ, কিন্তু আরাম স্যার। হ্যাঁ এগুলো কিন্তু হারাম, সরাসরি হারাম, কোরআনে লেখা আছে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে, তুমি যদি কোনো চাকরি বাকরি করো, তোমাকে যদি এইসব অ্যানালাইসিস করতে বলে, তখন যদি কোম্পানি নেয়, সেক্ষেত্রে তুমি যদি ওইটার অ্যানালাইসিস করতে তাকে, মানে তুমি যদি এটার প্ল্যানিংটা বুঝো, তোমার জন্য সহজ হবে বা বুঝতে সহজ হবে জিনিসটা। ঠিক আছে? আমি কখনো কাউকে এটা পড়ানোর মানে এটা বলছি না যে তোমরা ইন্টারেস্ট নাও, নিয়ে তুমি আহ এটা করো ওটা করো, এইভাবে বলছে না। আমি জাস্ট তারা কিভাবে কাজ করে সেই জিনিসটা তোমাদের শেখাচ্ছি। না, আমি কাউকে সাজেস্ট করবো না তোমরা এই ধরনের বিজনেস বা এই ধরনের ইয়েতে যাও, কিন্তু অনেকে এই ধরনের বিজনেসের সাথে ইনভলভ। যেমন একটা ছোট্ট কথা বলি, ক্রেডিট কার্ড, অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করে বা ক্রেডিট কার্ডের লোকজন আসে, কিন্তু এসে বলে যে 45 দিন পর্যন্ত কোনো ইন্টারেস্ট নাই, 46তম দিন থেকে 1 পয়েন্ট কত পার্সেন্ট যেন ইন্টারেস্ট, তাই না? 1%, এরকম বলে না? কখনো ক্রেডিট কার্ড পেয়েছো? জি স্যার। 1.45% বলে, কিন্তু শুনে খুবই চটচলদি লাগে, কি 1% মাত্র? তাহলে তুমি কি চিন্তা করো, 100 টাকায় 1 টাকা, এটা কোনো টাকা হলো? ঠিক কিনা? না স্যার, কিন্তু এটা এখানে অনেক একটা টাকা। শুভঙ্করের ফাঁকি আছে, সেটা হচ্ছে ওই টাকাটা 100 টাকায় 1 টাকা ঠিক আছে, সেটা হচ্ছে প্রতিদিনে কম্পাউন্ডেড হয়, ডেইলি। এই ডিটা আর লেখে না, ওইটুকুই বলে থেমে যায়, যখন সাইন করবা কাগজের ওখানে পাশে ছোট করে ডে লেখা থাকে।
ঠিক আছে? সেটা যদি পার ডে হয় তাহলে বছরে তুমি কত টাকার জি ইন্টারেস্ট স্যার, দিচ্ছ? অনেকগুলো টাকা, অনেক টাকা। হাজার সেই হাজার হিসাবটা টাকা। কিন্তু সবাই বুঝতে পারে না অনেকে, এই জন্য ভুল করে ফেলে। যারা এই জিনিসটা জানো না তাদের জন্য বললাম, কিন্তু আমাদের এখানে ক্রেডিট কার্ডের হিসাবের অঙ্কও আছে, যে কিভাবে আসলে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আছে। তো জাস্ট যেটা বলার জন্য বলা যে এই জিনিসগুলো আমাদের বিজনেসে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে তারা করে থাকে। ইভেন আমাদের বিএফটি ক্যাম্পাসে যারা যারা ওরা টাকা পয়সা অ্যাকাউন্টস কাজ করে তারাও এগুলা নিয়ে কাজ করে। আমাদের কনস্ট্রাকশন যখন হয়েছে তারা নিশ্চয়ই ব্যাংক লোন নিয়ে এই বিল্ডিংটা করেছে। তুমি দেখবা ক্যাম্পাসের বাম পাশে লেখা আছে প্রিমিয়ার ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে। ওই যে ঢোকার সময় বাম পাশে মুরাল লাগানো আছে একটা। হ্যাঁ, তো ওটা এখন তারা লোন হয়তো বা পরিশোধ করছে বা কিভাবে প্ল্যানিং করছে সেটা তারা আমার বিষয় না, কিন্তু এটা এভাবে কাজ করে যেটা আমরা একবার শিখতে যাচ্ছি। তো বুঝতেই পারছি এই যে আমরা আসলে যে টাকাটা পেলাম, অরিজিনাল অ্যামাউন্টটা পেলাম প্লাস কিছু এডিশনাল মানিটা পেলাম এই যে বিজনেস করে, আসলে এটা কি ইকোনমিক্যালি ফিজিবল কিনা সেইটা আমরা এই চ্যাপ্টারে বা এই সেমিস্টারে শিখবো। তো এগুলো বুঝতে গেলে আমাদের বেসিক কিছু জিনিস বুঝতে হবে। আমার কাছে বর্তমানে যে টাকাটা আছে সেটা কি বর্তমান মানে কি বলতো? বর্তমানে ইংরেজি কি? প্রেজেন্ট। প্রেজেন্ট। তার মানে মনে রাখবা বর্তমানে কাছে আমার কাছে যেই পরিমাণ টাকা আছে সেটাকে কি বলবো আমরা? পি প্রেজেন্ট ভ্যালু, ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু বা পি প্রেজেন্ট ভ্যালু, এগুলো আরো অনেকগুলো নাম আছে, একদিনে এত মনে থাকবে না এটাই স্বাভাবিক। তবে এটুকু দুইটা নাম অন্তত আমার মনে হয় আজকে মনে রাখতে হবে, প্রেজেন্ট অর্থ অথবা প্রেজেন্ট ভ্যালু, এই দুটো মনে রাখা যাবে না? জি মানে স্যার। আজকের দিনে আজকে সকালবেলা তোমার পকেটে 100 টাকা ছিল, তার মানে এটা কি তোমার প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে? জি এবং কালকে জি তোমার বন্ধুকে তুমি 10 টাকা দিবা, কালকে কি ফিউচার? কালকে জি কি স্যার। future না অবশ্যই? হ্যাঁ, জি স্যার। কালকে অবশ্যই ফিউচার, সেটা হচ্ছে কি ফিউচার ভ্যালু। দেখো বলতেছে এটা কি ফিউচার টাইম, মানে কালকে কিন্তু অবশ্যই ফিউচার, তাই না? তার মানে কালকে বন্ধুকে 10 টাকা দিবা, 10 টাকা কি হবে? মাইনাস হবে। তার মানে এটা একটা কি ফিউচার ভ্যালু। জি স্যার। বুঝাতে পারছি কিনা আমি জানি না আসলে, জি স্যার। জি ফিজিক্যাল স্যার, ক্লাস জি হলে আর স্যার। ভালো হতো। জি এক্সপ্রেশন স্যার, বোঝা বুঝতে যায় চেহারা পারছি দেখে যে ফিউচার বুঝতে ভ্যালুটা পারছি কি সবসময় পারছি না, মাইনাস হবে। দেখতে পারছি না, কারণ ক্যামেরা অন করতেও বলবো না, কারণ আসলে ডাটা খরচ অনেক বেশি হবে তোমাদের, সবাই তো আর ওয়াইফাই ইউজ করো না। জি জি স্যার। হ্যাঁ, তো আচ্ছা, সেকেন্ড হচ্ছে ওই যে আমি একটা বললাম প্রতি মাসে কিস্তি দেয়, একটা 1 মাস পর পর বা 1 বছর পর পর, এটাকে কি বলতে পারি আমরা? বাৎসরিক, তাই না? মান্থলি স্যার। মান্থলি যেটাই বলি, এটাকে আসলে আমরা অ্যানুয়াল ওরটা হিসাব করব। অ্যানুয়ালটা মান্থলি হতে পারে, কি হতে পারে, বাৎসরিক হতে পারে, 3 মাস পর পর, অনেক কিছু হতে পারে। বাৎসরিকও হতে পারে। হ্যাঁ, হ্যাঁ এইভাবে হতে পারে। তা আমরা অ্যানুয়াল ওট মানে কি? অ্যানুয়াল মানে কি এ না? জি স্যার, অ্যানুয়াল মানে ইয়ার এ, স্যার। অ্যানুয়াল মানে আসলে কি এ, অ্যানুয়াল থেকে এ আসে। তার মানে আমরা তিনটা জিনিস প্রথমে খেয়াল করি, এগুলো টার্মিনোলজি, এই সিম্বল গুলো আমাদের এন্টায়ার সেমিস্টারে লাগবে। পি মানে কি তাহলে? প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু। যেই ভ্যালু টাকাটা প্রেজেন্ট। আমার কাছে অলরেডি রাইট নাও আছে, বা যেই টাকাটা আজকে আমি খরচ করতে যাচ্ছি, বা যেটাই হোক বর্তমানে যেই ক্যাশটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। আর যেটা ফিউচার টাইমে থাকবে সেটার নাম কি? ফিউচার ফিউচার ভ্যালু। ভ্যালু। আর ফিউচার যেটা ভ্যালু। বাৎসরিক ভাবে আমি এমন হতে পারে আমি প্রতি মাসে একটা টাকা পেতে পারি, প্রতি মাসে একটা অ্যানুয়াল। টাকা দিতে অ্যানুয়াল পারি, এটা কি বলবো অ্যানুয়াল আমরা? ওর্থ। অ্যানুয়াল। মানে প্রতি অ্যানুয়াল। সার্টেন টাইমে একই কোয়ান্টিটি। ওই যে কিস্তির কথা, যে এই যে ওই শাওনের কথা আবার ফিরে আসতেছি, শাওন তুমি বিরক্ত হচ্ছে না তো এইগুলো বল, তোমাকে বলার বারবার বলার না কারণে? স্যার। আচ্ছা, তা আমি একটু বলি যে দেখা যাচ্ছে কি অনেক সময় এমন হয় যে কিস্তিটা প্রতি মাসেই 25,000 টাকা, সে ফর এক্সাম্পল। এখন তার মানে কি এই অ্যানুয়াল টাকাটা কি সবসময় তাহলে কি হয়, একটা ইউনিফর্ম হয়। কি হয়? ইউনিফর্ম। এটা ইউনিফর্ম। কিন্তু চেঞ্জ হয় না কিস্তিটা যখন নির্ধারণ করে দেয়। অনেকে যারা বাড়ি করেছো উত্তরার দিকে বা যেখানেই করো, ব্যাংক লোন নিয়ে অনেকে বাড়ি করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা চলে আসে। দেখবা যে তুমি ব্যাংক লোন এখন নিয়ে নেবা 1 কোটি টাকা 2 কোটি টাকা, তোমাকে বলে দিবে আগামী 20 বছর আপনি প্রতি মাসে 15,000 টাকা করে জমা দিবেন। হাউস বিল্ডিং ফাইন্যান্সের যে লোন গুলা উত্তরাতে, যে হাউস বিল্ডিং অফিস যেটা, তো ওরা এইভাবে লোন গুলা দেয়। তো যারা নিয়ে থাকতে পারো বা নাও থাকতে পারো, কিন্তু তারা এইভাবে বলে। তার মানে কি প্রতি মাসে ইউনিফর্ম 15,000 টাকা করে দিতে হবে। তার মানে কি আমরা কি বলবো তাকে? অ্যানুয়াল ওর্থ বা ইউনিফর্ম অ্যানুয়াল ওর্থ, মনে থাকবে? জি জি স্যার। স্যার। ইউনিফর্ম মানে অ্যানুয়াল লোড হচ্ছে যে মানে মাসিক যে কিস্তিটা দেয় ওটার হিসাব। হ্যাঁ হ্যাঁ এটা, এবং এটা মানে একই জিনিস, অ্যানুয়াল তো যেটা সেটাও সমান, ইউনিফর্মটাও একই জিনিস, জাস্ট এটাকে অনেক জায়গায় এভাবে বলেছে ইকুইভ্যালেন্ট ইউনিফর্ম অ্যানুয়াল ওয়ার্ড, মানে ই ইউ এ ডাব্লিউ, অনেক জায়গায় বলেছে এ ডাব্লিউ, দুটো একই জিনিস। মানে মোট কথা একই সমান পরিমাণ কিস্তি বা টাকা যেটাই হোক, হয় তুমি পাবা বা তুমি খরচ করবা একই সার্টেন টাইম পর পর।
একই টাইম সিরিজে, বুঝতে পারছি? এটাকে আমরা কি বলবো? এটা এই দেখো এখানে ইউনিট গুলো টুকটাক লেখা আছে, দেখো বলছে ডলার পার ইয়ার, ইউরো পার মান্থ, এরকম আর কি, পার ডেও হতে পারে অনেক সময়। আমি কি এটুকু বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে আরো স্যার একটা শুধু জিনিস, এ দিয়ে সরি, শুধু এ দিয়ে বুঝাবো নাকি স্যার এ ডাব্লিউ আমরা বা ই? এ দিয়ে আপাতত চিনি, আমরা পি এফ এ গুলা চিনি, ওগুলাও পাশে পাশে নাম আছে না, এই স্লাইডটা যখন তোমরা পরে পেয়ে যাবা দেখবা, বা এখন যদি স্ক্রিনশট একটা নিয়ে রাখো, এগুলা তো বইয়েও আছে, এটা বই থেকেই নেওয়া, তোমাদের চ্যাপ্টার 2 এর প্রথম দিকেই বা চ্যাপ্টার 1 এর প্রথম দিকেই এটা আছে, পিডিএফ দিয়ে দিলে দেখে নিবা। মোট কথা আমরা আপাতত এ বা এ ডাব্লিউ নিয়ে চিনি, পি বা পি ডাব্লিউ নিয়ে চিনি। দেখো আমি একটু মার্ক করে দিই, তাহলে তোমাদের বুঝতে মনে হয় আরো সহজ হবে। পি আর পি ডাব্লিউ আপাতত এটুকু চিনি। এফ আর কি এফ ডাব্লিউ অথবা এফ ভি এটা বুঝতে পারবো না। ফিউচার ভ্যালু, ফিউচার ওয়ার্থ আর ফিউচার একই তো জিনিস। জি স্যার, ঠিক আর আছে। অ্যানুয়ালের ক্ষেত্রে কি বলবো? অ্যানুয়াল ওয়ার্থ, অ্যানুয়াল আর কি, এই টার্মটা দরকার না, আপাতত এই দুইটাই আমরা মনে রাখি না, তারপর আস্তে জি আস্তে স্যার, আমরা ইয়ে করব। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এতক্ষণ ধরে কিছু বলেছি, ইন্টারেস্টের রেটের কথা বলেছি, সেই ইন্টারেস্ট রেটটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? আই দিয়ে। ইন্টারেস্ট রেটকে কি দিয়ে প্রকাশ করব মনে থাকবে? আই দিয়ে স্যার। আই দিয়ে প্রকাশ করব। এই আইটা কিন্তু পার্ট টাইম পিরিয়ড, এই পার্ট টাইম পিরিয়ডটাই এখানে একটা ছোট কথা বলা আছে, দেখো পাশে, পার্সেন্টেজ পার ইয়ার, অথবা কি বলা আছে, পার্সেন্টেজ পার মান্থ, পার ডেও কিন্তু হতে পারে, ঠিক আছে? এই জিনিসগুলো জি আমরা স্যার। ইন্টারেস্টের ব্যাপারটা পরে দেখবো, এটা কিভাবে ইন্টারেস্টটাকে ডিজাইন করা হয়। এই যে 1% আসলে কেন বলে জানো? আমি একটু ছোট করে ফান করে বলি তোমাকে। তোমাকে বললো যে আপনাকে বছরে 365 টাকা দিতে হবে, ঠিক আছে? জি স্যার। তুমি বললা যে 365 টাকা তো মেলা টাকা। হুম, তারপরে তোমাকে সহজ করে বললো আপনি দিনে 1 টাকা করে দিলেই হবে, তখন একটু অ্যাট্রাকটিভ লাগে না? আরে একটা জি কোনো স্যার। ব্যাপার হলো, এই মার্কেটিং একটা স্ট্র্যাটেজির কারণে এরকম ইন্টারেস্ট রেটকে ডিজাইন করে আসলে ক্রেডিট কার্ড কোম্পানিগুলা, এবং আমরা ওইটার একটা, যারা বুঝি না এই কনসেপ্টটা ঠিক মতো বুঝে না, আরে 1% এই বুঝে দিয়ে দিই, পরে দেখা যায় লোন আর পরিশোধ হয় না, ওরা আবার হিসাব দিয়ে দেয় আমনে আমনে আসছে, ঠিক আছে? এই জন্য ভুলেও ওই ছাত্র জীবনে তো নাই, ব্যক্তিগত জীবনেও ক্রেডিট কার্ডে পারচেজ না করাই ভালো, মানে লোনে পারচেজ না করাই ভালো। হ্যাঁ, যেমন অনেকেই আছেন, নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, যেমন আলিবাবার যে মানে জি স্যার, মালিক আর কি, জ্যাকমা। হ্যাঁ উনি জ্যাকমা। একটা ছাত্রদের জ্যাকমা। জন্য কয়েকটা ইয়ে লিখছিলেন, তার মধ্যে একটা ছিল যে ছাত্ররা যেন চট জলদি বিজ্ঞাপন দেখে কখনো ক্রেডিট কার্ড ব্যবহার না করে, এন্টারপ্রেনিয়ার হওয়ার কিছু ইয়ে বলছিলেন, তার মধ্যে এটা একটা বলছিলেন। হ্যাঁ, এটা তো আসলে ভয়ঙ্কর ব্যাপার। তো যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে আমরা যে কতদিনের কাজ করব, যে কয়টা পিরিয়ডে আসলে কাজ করব, সেটাকে আমরা কি বলছি? এন, নাম্বার অফ ইন্টারেস্ট পিরিয়ড, যে কতটা ইন্টারেস্ট হবে। হ্যাঁ, এখন একটু সহজ ভাষায় বলো, ওই যে ক্রেডিট কার্ডের কথা যেহেতু বললাম, প্রতিদিন যদি ইন্টারেস্ট হয়, তাহলে বছরে কয়টা ইন্টারেস্ট, এন এর মান কত হবে বলো তো? 365। এক্স্যাক্টলি, এই জায়গাটাতেই সমস্যাটা, মানে একটা ফর্মুলা আসবে তখনই বুঝতে পারবে কতটা চেঞ্জ আসে। হ্যাঁ, আর এই যে টি ভ্যালুটা, এটাও আমাদের লাগবে, টাইম পিরিয়ড, যে বছর কয়টা বছর বা কত বছর, এটা। তো এইগুলা আসলে ইনিশিয়ালি আমরা এক ধরনের ধরবো, সামনে দিয়ে গেলে তখন আমরা আরেক রকম ভাবে চিন্তা করব। তো ইনিশিয়ালের জন্য আমাদের আপাতত আজকে এই পি চিনতে হবে, এফ চিনতে হবে, এ চিনতে হবে, এন চিনতে হবে, আর চিন্তা হবে আই। টিটা আজকে না হয় একটু কম না জানলেও সমস্যা নাই। টি মানে মনে রাখতে হবে, টি মানে কি? টাইম। ফিজিক্স কেমিস্ট্রি সব জায়গাতে টি মানে টাইম, মানে টাইমই জানি নাকি, ওটা তার সমস্যা হওয়ার কথা না। স্যার, স্যার এন এর হিসাবটা আবার একটু এর বলতেন মানে আমাদের। ইন্টারেস্ট রেটটা আমাদের, কতটা ইন্টারেস্ট রেট আমাদের, ইন্টারেস্ট পিরিয়ড আমাদের ইউজ করব, ঠিক আছে? আমরা আচ্ছা বাৎসরিক ইন্টারেস্ট রেট, আমরা যেটা সুদ কষার অঙ্ক করেছি ঐকিক নিয়মে আচ্ছা আগে যেগুলো করেছি, ওগুলো সব ইন্টারেস্ট ছিল বাৎসরিক। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আচ্ছা, মানে বাৎসরিক পার ডে কত দিচ্ছি আর মান্থলি কত হচ্ছে, এটা ইয়ারলি কত হচ্ছে আমাদের, এগুলো আসলে এর আপাতত হিসাবটা। দরকার না, আমরা আসলে বাৎসরিক ইয়ারলি হিসাব করবো ইনিশিয়ালি, তারপরে আমরা মান্থলি ডে গুলা যাব। তো আপাতত যদি ইয়ারলি হয়, আর এনের মান যদি যদি 5 বছর আমরা বলি, তাহলে এনের মান কত বলো তো? ইয়ারলি যদি ইন্টারেস্ট আমরা ধরি, ইয়ারলি যদি ইন্টারেস্ট ধরি আর 5 ইয়ারলি বছর ধরলে যদি, হ্যাঁ, তাহলে এনের মান কত হবে 5 বলো তো? বছর 5 হবে না এনের মান? 5। হ্যাঁ, এইটাই আর কি বোঝাতে চাচ্ছি এখন আর কি। হ্যাঁ,
তো এখানে একটা ছোট্ট অঙ্ক করে দেওয়া আছে, অঙ্ক না, একটা প্র্যাকটিস করার জন্য বলেছে। দেখো, একটা লোক, একজন জুলি, সে হচ্ছে টাকা বড় করেছে কত, 5,000। $5,000 হ্যাঁ, 5,000 সে একটা নতুন ফার্নিচার কেনার জন্য, এবং সেই টাকাটা লোনটা রিপে করবে, ঠিক আছে, মানে আবার ফেরত দিবে। আচ্ছা, এবং সে এখানে দুরকম অ্যানালাইসিস পেয়েছে। একটা হচ্ছে 5 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট উইথ দ্য ইন্টারেস্ট রেট অফ 5% ইয়ার। তাহলে 5% per এটা year। একটা পলিসি হতে পারে। একটা হতে পারে 1 পেমেন্ট 3 years from now with the interest rate based on 7%। তাহলে এর জন্য আমরা এখানে যদি অ্যানালাইসিস করি, বলতো এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু কত? এই বড়র যে করলো, এটা কি এখন করলো না সে? জি ফার্নিচারটা স্যার। সে এখন জি কিনবে, স্যার। তার মানে এটা তার কি প্রেজেন্ট ভ্যালু। এটা পজিটিভ নেগেটিভ জি এটা স্যার। পরে আসতেছে, তাই না? আচ্ছা, তারপরে এখানে এন এর মান কত? এর জন্য এন এর মান কত বলতো? এর জন্য এন এর মান কত? 5 স্যার। 5। আয়ের মান কত? ইন্টারেস্ট 5। হ্যাঁ 5%, স্যার। হ্যাঁ। 5%। আর এই যে অ্যানুয়াল বলেছে, তার মানে কি আমরা কি বের করব বলতো? যেটা কি ইয়ারলি স্যার। ইয়ারলি মানে এ না, মনে পড়ে? জি একটু স্যার। আগে জি বলেছিলাম। স্যার। তাহলে এই প্রথমটা একটু দেখি আমরা, চলো দেখো। প্রেজেন্ট ভ্যালু 5,000 টাকা ডলার, আয়ের মান 5% পার ইয়ার, এন এর মান 5, এ বের করতে হবে। সিমিলারলি পরেরটা চিন্তা করো, বলেছে 1 পেমেন্ট 3 বছর 3 ইয়ার্স ফ্রম নাও, মানে এখন থেকে 3 বছর পরে কত টাকা দিতে হবে সেই টাকাটা আমরা জানি না। সেটা কি তাহলে 3 বছর পরে দেওয়া মানে কি ফিউচার না? Yes. জি স্যার। তার মানে জি স্যার। আমরা এফ টা বের করব, এফ ইকুয়াল টু হোয়াট। আমরা কিভাবে বের করবো সেটা তো এখন শিখবো না, আস্তে ধীরে শিখবো। হ্যাঁ, আর প্রেজেন্ট ভ্যালু 5,000 টাকা, সেটা তো আছেই। ইন্টারেস্ট রেট 7%, সেটাও আছে। দেখো 7% না, এই যে। জি স্যার। আর স্যার। এর মান কত? 3। এইভাবে আমরা বেসিক্যালি আইডেন্টিফাই করার চেষ্টা করি আসলে আমাদের সিস্টেম বা এটা জিনিসগুলা কিভাবে আসে সেটা।